বাংলো বাড়ির প্রবেশদ্বারের সামনে গাড়ি ব্রেক কষল সারফারাজ। অতঃপর গম্ভীর স্বরে আহাতকে উদ্দেশ্য করে বলল, লেজবিহীন বাদর দুটোকে গাড়ি থেকে নেমে যেতে বলো আহাত। এদের নিয়ে খানবিলায় যাওয়া পসিবল না এই মুহূর্তে। আহাত গাড় ঘুরিয়ে তেজ ও নির্জরের দিকে তাকাতেই তেজ ইশারায় বুঝালো যে ওরা শুনেছে। আহাত তাই কিছু বলল না। অতঃপর ওরা দুজনেই গাড়ি থেকে নামলো। পরপরই সাত করে সারফারাজ ওর গাড়ি নিয়ে স্থান ত্যাগ করলো। একটা দমকা হাওয়া তেজ ও নির্ঝরের শরীরে এসে হালকা বাড়ি খেল। নির্ঝর ওর পশ্চাৎদেশের উপর এখন আর হাতও রাখতে পারছে না। ব্যথায় সময়ের সাথে পাল্লা দিয়ে এত বাড়ছে যা বলে প্রকাশ করার মতো না। নির্ঝর তেজের দিকে নিজের পিছন ঘুরিয়ে দাঁড়িয়ে বলল, ভাই, দেখো তো আমার পশ্চাৎদেশে কি প্যান্টের উপর থেকে ফুলা ফুলা লাগছে? এই মুহূর্তে দাঁড়িয়ে নির্ঝরের এমন প্রশ্ন শুনে তেজ দাঁত কিরমিরিয়ে বলল, ইচ্ছে তো করছে গরম কড়াইয়ের ওপর তোকে বসিয়ে রাখতে। সর সামনে থেকে। এই বলে তেজ হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাংলোর ভিতরে যেতে শুরু করলো। নির্ঝরও পিছন পিছন আস্তে আস্তে বিড়বিড়িয়ে বলল, পশ্চাৎদেশের সাথে তোমার মাথার তালুও দেখি হট হয়ে আসছে তেজ ভাই। ব্যাপার না, আমার পশ্চাৎদেশের রূপ আমি নিজেই দেখে নিব। আয়নার সামনে দাঁড়িয়ে গাড় হালকা বাঁকিয়ে বাড়ির ভিতরে আসার পর নির্ঝর দেখলো তেজ ফ্রিজ থেকে কিছু বের করছে। পরক্ষণে তেজকে গোল্ড ব্যাগে অনেকগুলো বরফের টুকরো ভরে নিতে দেখে নির্ঝর বুঝতে বাকি রইল না এই বরফ সে কি কাজে ব্যবহার করবে। তেজ কোল্ড ব্যাগটা নিয়ে আগের নে হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের রুমে চলে আসলো। নির্ঝরও দেরি করলো না, সেও চলে আসলো তেজের রুমে। তেজ নিজের পশ্চাৎদেশের প্যান্ট থেকে মুক্ত করে বিছানার উপর হয়ে শুয়ে পড়লো। নির্ঝরকে উদ্দেশ্য করে বলল, শুনেছি বরফ লাগালে ব্যথার উপশম হয় অনেকটা। এই ব্যাগটা ধর, আমার পশ্চাৎদেশের উপর। দেখি কতটা উপকারে লাগে শোনা কথা আমার। নির্ঝর বজ্রের ন্যায় তেজের পাশে এসে দাঁড়িয়ে কোল্ড ব্যাগটা ধরল ওর পশ্চাৎদেশের উপর। কিয়ৎক্ষণ পর তেজ দাঁতে দাঁত চেপে বলল, এক জায়গাতেই দড়ি থেকে জায়গাটাকে প্যারালাইজড করে দিয়েছিস শালা। সরিয়ে সরিয়ে ধর। কোমর ঝুঁকিয়ে কাজটা করতে নির্ঝরেরও কষ্ট হয়ে যাচ্ছে কিছুটা। নির্ঝর বলল, ভাই, তোমার পশ্চাৎদেশের হাল তো পুরোই বেহাল হয়ে গিয়েছে। কেমন কালচে লালের মতো হয়ে আছে প্রতিটা মারের দাগগুলো, আর ফুলো ফুলোও লাগছে। কুরবানির বকরা তো আমিই হয়েছি। ভাইয়ার সব জাল আমার পশ্চাৎদেশের উপরেই পড়েছে। তুই তো পিছনেই ছিলি। দু চারটা কি খেয়েছিস, এতেই মা বাবা সহ পুরো 14 গোষ্ঠীকে স্মরণ করে চিল্লিয়েছিস। নির্ঝর ওর 32 পাটি দাঁত বের করে হেসে বলল, ছোট হয়েছে আর ফায়দা লুটবো না তা কি করে হয় বলো ভাই। তেজ বিড়বিড়িয়ে বলল, তোমার ফায়দা লুটানো বের করছি দাঁড়াও। এই বলে তেজ শোয়া থেকে উঠে প্যান্টটা ঠিকঠাকভাবে পরে নিতে শুরু করলো। নির্ঝর বলল, আর দিবে না বরফ ভাই? তেজ বলল, না, আমার আর দেওয়া লাগবে না। এবার তুই শুয়ে পড়, আমি দিয়ে দিই তোকে বরফ। নির্ঝর খুশি খুশি ভাব নিয়ে প্যান্ট নামিয়ে উপর হয়ে শুয়ে পড়লো। তেজ কোল্ড ব্যাগটা নিয়ে বেশ জোরে রাখলো নির্ঝরের পশ্চাৎদেশের উপর। সঙ্গে সঙ্গে নির্ঝর হাঁ করে চিল্লাতে নিলে তেজ দাঁতে কিরমিরিয়ে বলল, একটা আওয়াজ মুখ থেকে বের করলে কোল্ড ব্যাগ থেকে সব বরফ বের করে তোর পশ্চাৎদেশের রাস্তা দিয়ে সোজা ভিতরে ঢুকিয়ে দিব বলে দিলাম। নির্ঝর সঙ্গে সঙ্গে দু হাত ওর মুখ চেপে ধরলো। তেজ আবারও কিছুটা জোরে দিয়ে কোল্ড ব্যাগটা নির্ঝরের ব্যথার স্থানে চেপে ধরলো। বলল, ফয়দা লুটো তুমি, তাই না? কেমন লাগছে এইবার? তোমার বড় হওয়ায় আমায় এইভাবে ফয়দা লুটতে দেখে মজা লাগছে না? নির্ঝরের দু চোখের আকৃতি বড় বড় হয়ে গিয়েছে। সে এপাশ ওপাশ মাথা নাড়ল জোরে জোরে। তেজ ব্যাগটা নির্ঝরের ওখানে রেখে বলল, আরেকবার যদি দেখেছি আমার কষ্টের সময় মজা নিয়েছিস, তখন এর থেকেও বেহাল অবস্থা আমি তোর করব নির্ঝরা। এই বলে তেজ ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। এতক্ষণ ধরে চেপে রাখা সব ব্যথা দূর। চিৎকার নির্ঝর এবার গলা খেঁকড়ে বের করলো যেন। ওর চিৎকারে পুরো রুম কেঁপে উঠল যেন। সারা রাত কেবল এপাশ ওপাশ করেই কাটিয়ে দিয়েছে পিহু। ঘুমের কোনো লেশ খুঁজে পায়নি গতরাত সে। ঘরের ভিতরে থাকতেও ভীষণ ফাঁপড় লাগছিল। তাই ভোর সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আর না শুয়ে নিচের রান্নাঘরে চলে এসে সবার জন্য একা হাতে নাস্তা তৈরি করতে শুরু করেছিল সে। প্রতিদিনের সময়ে আতশি ও শিউলি একসাথে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করে আসতেই দেখলো পিহু ইতিমধ্যে সব নাস্তা তৈরি করে ফেলেছে। রুটি ও পরোটাগুলো যেন ঠান্ডা না হয়ে যায়, তাই সেগুলো হটপটে ভরে রেখেছে পিহু। আতশি পিহুর কাছে এসে দাঁড়িয়ে বললেন, এ কি পিহুমা, এত সকালে রান্না করে এসে
একা হাতে তোমার সবার জন্য নাস্তা তৈরি করতে কে বলেছিল শুনি? পিহু হালকা হেসে বলল, কেউ বলেনি তো, আমি নিজ থেকেই করছি সব। শিউলি কিছুটা নারাজ ভাব নিয়ে বললেন, কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করোনি বড় বৌমা। এই বাড়িতে তোমার তিনজন যুবতী শাশুড়ি মা আছেন। এইসব রান্না বান্না কাজ প্রতিদিন আমরাই করি। আর তুমি এভাবে এখন সব কাজ করে বসলে তো লোকে আমাদের বুড়ি বলবে। বুড়ি ডাকটা শুনতে কি আমাদের ভালো লাগবে বলো? কতই বা বয়স হয়েছে আমাদের। শিউলির এমন কথা শুনে পিহু না হেসে পারল না। আতসী শিউলির কথায় সমর্থন করে বললেন, মেজো ভাবি কিন্তু একদম ঠিক কথাই বলেছে বৌমা। আজ করেছো করেছো, এরপর যেন আর না দেখি তোমাকে রান্নাঘরের আশেপাশেও গেছতে। কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের বলবে, আমরা বানিয়ে দিব, ঠিক আছে? পিহু বলল, বিয়ের আগে তো আমি ঘরের সব কাজ করতাম চাচিমা। এখন যদি এভাবে বসে থাকি তাহলে তো অলস হয়ে যাব আমি দিন দিন। শিউলি বলল, অলস হলে হবে? আমাদের সারফারাজ বাবা সহ এইবারের সব পুরুষেরা এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করতেছে কি জন্য? এবারে সকল বউরা যেন আরামায়েশ করে নিজেদের জীবন কাটিয়ে দিতে পারে, সেজন্যই তো। তাই পরে যদি তুমি ঘরের কাজ করা ভুলেও যাও, তাতেও আহামরি কোনো সমস্যা হয়ে যাবে না। দরকার পড়লে সার্ভেন্টদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। তাই যা বলা হলো তোমায় তা অক্ষরে অক্ষরে পালন করবে, কেমন? পিহু আর কথা বাড়ালো না, কারণ সে ভালোভাবেই বুঝতে পেরেছে ওনাদের কথার সাথে সে কথা বলে পেরে উঠবে না। আতসী ও শিউলি পিহুর বানানো সব খাবারগুলো টেবিলে এনে সাজিয়ে দিল। যে খাবারগুলো দ্রুত ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো তো পিহু আগেই হটপটে ভরে রেখেছে। সেই হটপটগুলো টেবিলে এনে রাখলো ওনারা। ডাইনিং টেবিলে চেয়ার টেনে সেখানে বসলেন আতসী ও শিউলি। পিহু পাশেই দাঁড়িয়েছিল। আতসী শিউলির দিকে তাকিয়ে চোখে ইশারায় তাকে কিছু বুঝাতে চাইলে শিউলি বুঝে উঠতে না পারায় ভ্রু নাচিয়ে কি বললেন। পিহু বিষয়টা লক্ষ্য করে বলল, ছোট চাচিমা, আপনি কি কিছু বলতে চান আমায়? পিহু বুঝে গিয়েছে দেখে আতসী গলা খাকারি দিলেন তৎক্ষণাৎ। এতক্ষণে শিউলি আতসীর মনোভাব বুঝতে পেরে বললেন, হুম, চাই তো বলতে, কিন্তু তুমি কিভাবে নেবে না নেবে তা ভেবেই হয়তো সংকোচ করছে। পিহু বলল, কি এমন বিষয় যা বলতে ছোট চাচিমার এমন সংকোচ বোধ হচ্ছে? শিউলি ইশারা আতসীকে বলতে বললেন, পিহুকে যা বলার। আতসী বললেন, আমার বড় বৌমা, আমি বলতে চাইছিলাম কি, নীরার তো যথেষ্ট বয়স হচ্ছে। এবার আমাদের ওর কথা চিন্তা করা উচিত। পিহুর ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে এলো। পিহু বলল, আপনি নীরার মা, ছোট চাচিমা। তাই নীরার বিষয়ে ভালো মন্দ যে কোনো বিষয় চিন্তা করার সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আপনার আছে। এই বলে পিহু আতসীর পাশের চেয়ারটা টেনে সেখানেই বসলো। আতসী পিহুর দিকে ঘুরে বসে ওর দিকে তাকিয়ে বললেন, সেটা নীরার কানাডা যাওয়ার আগে পর্যন্ত আমিও ভাবতাম, কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে। নীরা আর আগের মতো নেই। পরিবর্তন এসেছে ওর প্রতিটি আচরণে, অভ্যাসে। তাই এখন আর নিজেরা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত যে ওর মাথা পেতে মেনে নিবে এমন আশা রাখি না বৌমা। পিহু আতসীর কথার এমন ধরনে তার ভিতরে জমে থাকা খারাপ লাগার কিছুটা ছাপ খুঁজে পেল। পিহু বলল, নীরা আগে কেমন ছিল তা আমি জানি না ছোট চাচিমা। তবে এই বাড়িতে এসে নীরার সাথে মেশার পর ওকে আমি অনেকটাই চিনেছি। ও আপনাদের সবাইকে অনেক ভালোবাসে ও এবং শ্রদ্ধা করে। নীরা এটাও মানে আপনারা ওর জন্য কোনো সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে ওর ভালোটাই যে হবে তা ও নিজেও মানে। পিহুর কথাগুলো শুনে আতসী ও শিউলির ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে উঠল। পিহু ডাইনিং টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি নিয়ে পান করতে শুরু করলো। আতসী বললেন, তুমি আমাদের চিন্তা অনেকটা কমিয়ে দিলে বৌমা। এখন আসল কথায় আসি। আমরা মহিলারা নীরার জন্য একজন ছেলেকে পছন্দ করেছি। ওর বিয়ের বিষয়। আতসী পুরো কথা শেষ করতে পারলেন না। তার আগেই পিহুর মুখ ভর্তি পানি সব ছেড়ে ফেললেন আতসীর মুখে চোখে। আতসী তৎক্ষণাৎ চোখ মুখ কুঁচকে নিলেন। পিহুর কাশি উঠে গিয়েছে আতসীর কথা শুনে। শিউলি মুখ হা হয়ে গিয়েছে। অটোমেটিক একটা হাত তার মুখের উপর চলে গিয়েছে। ইলমার ঘুম আজ অনেক আগেই ভেঙে গিয়েছে। তাই নিজের ও অনুর দুজনের জন্যই রান্নাটা সে নিজেই করে নিয়েছে দ্রুতই। অনু এখনো ঘুম থেকে ওঠেনি। কফি শপের যে কাজটা তেজের সুবাদে ইলমা পেয়েছিল, তেজের বন্ধু জাকিরের কফি শপে, সেখানে প্রথম দিনেই যেতে লেট করেছিল সে। এরপর পরদিন তো গেলই না। অনুকে নিয়ে ব্যস্ত ছিল এই জন্য।
আজ তাই সময় মতো কাজ যেতে চায় ইলমা। এরপর খুব বেশি সমস্যা না হলে কাজে যাওয়া মিস দেবে না বলেও মনস্থির করে ইলমা। ইলমা ফ্রেশ হয়ে অনুর রুমে যেতেই দেখলো অনু বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছে। ইলমা ভ্রু কুঁচকে বলল, এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছ শুনি? অনু ওর কাঁধ ছুঁই ছুঁই চুলগুলো চিরুনি করতে করতে বলল, কাজে যেতে হবে আপা, গতকালও যেতে পারিনি। আজও যদি না যাই ওনারা আমায় কাজ থেকে বের করে দিবেন। তখন আমি চলবো কিভাবে বলো? একে তো কম পড়াশোনা জানা মেয়ে আমি। আগের কোনো কাজের অভিজ্ঞতাও নেই। তাই এই কাজটা হাতছাড়া হলে আমায় নতুন কাজ জোগাড় করতে বড্ড বেগ পেতে হবে। ইলমা বলল, কি কাজ করো তুমি? অনু ইলমার দিকে ঘুরে দাঁড়ালো। ইলমার দৃষ্টি অনুর উপরে স্থির। অনুর পরনে রয়েছে একটা ডোলাডিলা চেক প্রিন্টের লং শার্ট আর কালো প্যান্ট। মাথায় ক্যাপটা টেনে নিয়ে নিজের মেয়েলি রূপটা যথাযথ আড়াল করার চেষ্টা করলো অনু। বাহিরের দুনিয়ায় এইভাবেই চলাচল করে আসছে অনু ঢাকায় আসার পর থেকে। অনু বলল, গার্মেন্টসের লোকের কাজ তদারকি করার দায়িত্ব আমার। জানো আপা, আমার নিয়ন্ত্রণে ১০০ জন মহিলা ও পুরুষ কাজ করেন। মোটামুটি ভালোই পারিশ্রমিক পাই। তা দিয়ে দিন চলে যাচ্ছে আমার স্বাচ্ছন্দ্যে। ইলমার মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট হলো। গার্মেন্টসের পেশা সম্পর্কে হালকা পাতলা ধারণা ইলমার আছে। সে নিজে না করলেও আশ্রমে থাকাকালীন ওর পরিচিতি কয়েকজন বড় আপুর থেকে গল্প শুনেছিল। অনু যেই সেকশনে আছে সেই সেকশনের মানুষদের সাথে অনেক দুর্ব্যবহার করেন তার উপরের ধাপে থাকা লোকেরা। গালিগালাজও করে থাকে। অনু যথেষ্ট কম বয়সী একজন মেয়ে। এই বয়সে দাঁড়িয়েও অতীতে অনেক কিছু সহ্য করেছে সে। অতঃপর নতুন জীবনে এসে দাঁড়িয়ে বাস্তবতার এমন জঘন্য রূপ অনু রোজ দেখে যাচ্ছে। এটা ইলমা মেনে নিতে পারছে না যেন কিছুতেই। অনুর এখন পড়াশোনার করার বয়স। অনু ভালোভাবে লেখাপড়া করে সম্মানিত স্থানে নিজেকে নিয়ে যেতে পারলেই ওর জন্য ওর মায়ের নিজের জীবন স্যাক্রিফাইস করাটা সার্থক হবে। ওর মায়ের শেষ ইচ্ছেটাও পূরণ হবে। ইলমাকে নীরব থাকতে দেখে অনু বিছানার উপর থেকে নিজের কাঁধ ব্যাগটা উঠিয়ে নিয়ে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে আপা, এখন আমি আসি। বাসায় ফিরতে আমার রাত হয়ে যাবে। ওভারটাইম করে কালকের অনুপস্থিতির অভাবটা পূরণ করব আজ। তাই তুমি খেয়ে নিও। এই বলে অনু চলে যেতে নিলে ইলমা অনুর হাত ধরে ওকে থামিয়ে দিল। অনু প্রশ্নসিক্ত চোখে তাকালো ইলমার দিকে। ইলমা বলল, তোমাকে আর কাজে যেতে হবে না অনু। ইলমার এরূপ কথা শুনে অনু অবাক স্বরে বলল, এ তুমি কি বলছো আপা? কাজে যেতে হবে না মানে? এই যে বললাম, এটা আমার চলাচলের একমাত্র উপায়, তারপরও? অনুকে পুরো কথা শেষ করতে না দিয়ে ইলমা অনুর হাত ধরে ওকে বিছানায় এনে বসালো। ইলমা নিজেও বসলো অনুর মুখোমুখি। অতঃপর শান্ত কণ্ঠে বলল, তোমার মা সারা জীবন অন্যের বাড়িতে জমিতে কাজ করে তোমাকে পড়াশোনা করাচ্ছিলেন কি তোমার এমন অনিশ্চিত ও অসম্মানজনক একটা ভবিষ্যৎ হবে এই ভেবে? অনুর চেহারার ধরন পরিবর্তন হলো। অনুর বারবার কণ্ঠে বলল, তখন পরিস্থিতি অন্যরকম ছিল। আমার সব খরচ বহন করার জন্য আমার মা ছিলেন। কিন্তু এখন, এখন কে আছে আমার বলো? আমার নিজের ভরণ-পোষণের দায়ভার কি আমার নিজের উপর বর্তায়নি? ইলমা অনুর হাতের উপর হাত রেখে বলল, এতদিন তোমার কেউ ছিল না ঠিকই, কিন্তু এখন আছে। আমায় তুমি তোমার বড় আপা ভাবো না? আপন মনে করো না? করি তো। একমাত্র তোমাকেই এখন আমি আমার আপন কেউ বলে মনে করি আপা। তাহলে আর কিসের চিন্তা রইল তোমার? আমি তোমার সব খরচ বহন করব। পড়াশোনা করবে তুমি। অনেক পড়াশোনা করবে। অনেক অনেক বড় হবে। একদিন অনেক সম্মানের একটা চাকরি করবে তুমি। তখন তোমার অধীনে শুধু ১০০-২০০ না, হাজার হাজার মানুষ কাজ করবে। কেউ সাহস করবে না তোমার চোখের দিকে তাকিয়ে উঁচু গলায় কথা বলার। দুর্ব্যবহার করা তো দূরের বিষয়। অনুর দুচোখ ছলছল করে উঠল। অনু বলল, এভাবে হয় না আপা। আমার মতো গরিব এত বড় স্বপ্ন দেখা পাপ। ইলমা চোখ রাঙিয়ে তাকালো অনুর দিকে। অনু মাথা নুইয়ে নিল।